সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়ে কথা বলার জন্য বসছি। সেটা হলো চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। ঐতিহাসিকভাবে এরা হলো অনির্ভরযোগ্য, অবিশ্বস্ত একটা রাজনৈতিক দল। এর ইতিহাস যারা জানেন, আমাদের যদ্দূর মনে পড়ে, আজ থেকে বেশ আগে এক সময় ইসলামী ইত্তেহাদুল উম্মাহ নামে একটা প্রতিষ্ঠান করেছিল মৌলানা মহিউদ্দিন খান, মৌলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব এবং আরও অন্যান্য গুরুত্বপূর্ণ ইসলামী ব্যক্তিত্বরা মিলিয়ে একটি ইসলামী প্রতিষ্ঠান কায়েম করেছিল। সেখানেও এই পীরের বর্তমান পীরদের পিতা ফজলুল করিম সাহেব এই নেতৃত্ব নিয়ে বাগড়া দিয়ে প্রতিষ্ঠানকে ভেঙে দিয়েছিল এবং এরা ঐতিহাসিকভাবেই নেতৃত্ব লোভী। তাদের মূল ব্যবসাটা আসলে হলো পীর ব্যবসা। এই বর্তমান পীরদের করিম ফজল করিমদের পিতা দাদা ইসাহাক সাহেব পীর ছিলেন, তাদের বাবা ফজল করিমও পীর, এবং তাদের এই দুই সন্তান এই যে রেজাউল করিম এবং ফজল করিমও বর্তমান পীর। এটাকে আপনি পীরতন্ত্র বলতে পারেন এবং এই পীরতন্ত্র তারা কোনোভাবেই এটা ছাড়তে চায় না এবং ছাড়বে না কখনোই। এই পীরের নেতৃত্ব কখনোই তারা ছাড়বে না, কারণ বিনা পুঁজির একটা ব্যবসা, বিশাল ইনকাম। অথচ তাদের চেয়ে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি, অনেক জ্ঞানীগুণী লোক তাদের দলে মুরিদদের মধ্যে আছেন, কিন্তু তারা কখনোই দলের নেতৃত্বে আসতে পারবে না এবং পীর হওয়ার তো প্রশ্নই আসে না, কারণ এই পীরের বিশাল ব্যবসা তারা কোনোদিনই ছাড়বে না। আসলে মূলত এই যে রাজনৈতিক দল তারা ইসলামী শাসনতন্ত্র আন্দোলন করেছিল, আসলে এটা তাদের পীর ব্যবসাকে টিকিয়ে রাখারই একটা হাতিয়ার হিসেবে। এক সময় তারা এই রাজনীতি করাকে হারাম মনে করত। তারা নিজেদেরকে দেওবন্দের অনুসারী মনে করে, আসলে তারা সত্যিকার অর্থে দেওবন্দিও নয়, কিন্তু দেওবন্দের ফতোয়া অনুসরণ করে তারা রাজনীতিকে হারাম মনে করত। কিন্তু তারা দেখলো যে এই তাদের এই ফতোয়া জনগণ খাচ্ছে না। সর্বশ্রেণীর মানুষের, সর্বশ্রেণীর মুরিদকে সর্বশ্রেণীর ময়দানে তাদের এই কর্তৃত্বকে জারি রাখার কারণে আসলে তারা দেখলো যে রাজনীতি ময়দানটা বিশাল একটা ময়দান, এটা জামাত ইসলামের হাতে চলে যাচ্ছে। তারা যদি এখান থেকে এটাকে থেকে দূরে থাকে, সঙ্গত কারণে এই ময়দানকে এবং এই জগতের তাদের মুরিদ আছে এদেরকে ধরে রাখার জন্যই তারা বাধ্য হয়ে এই রাজনৈতিক দল করতে বাধ্য হয়। কারণ তাদের মুরিদরা তো এই সমাজেরই মানুষ, তাদের এই সমাজে বসবাস করতে হয়, এই সমাজে মতামত দিতে হয়, ভোট দিতে হয়, সমর্থন দিতে হয়। সঙ্গত কারণেই তারা তাদের এই ফতোয়া খাচ্ছিল না। সঙ্গত কারণে এই ময়দানটাকে ধরে রাখার জন্যই তারা আসলে রাজনৈতিক দলটা করে। প্রথমে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, পরে নাম পাল্টিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এটা আসলে তাদের সুবিধাবাদী নীতিরই একটি বহিঃপ্রকাশ। এরা বড়ই সুবিধাবাদী, এটা আমরা ঐতিহাসিকভাবে লক্ষ্য করছি। কারণ একদিকে তারা বলে জামাতের আকীদা খারাপ, তারা খুবই সুবিধাবাদী। একদিকে তারা বলে যে জামাতের আকীদা খারাপ, অন্যদিকে তারা জাতীয় পার্টির সঙ্গে জোট করে নির্বাচন করে। তাহলে জাতীয় পার্টির চাইতে জামাতের আকীদা খারাপ। এই যে আকীদার যে কসকসানি, তাদের যে এই আকীদার ধোঁয়া তোলা, এটা তাদের একটা স্রেফ ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। আসলে তাদের যে সামাজিকীকরণের একটা সমস্যা আমরা লক্ষ্য করতেছি। আমরা অনেকদিন যাবৎ লক্ষ্য করছি যে অন্যান্য দল কিংবা জোটের প্রতি তাদের যে অশ্রদ্ধা এবং অশোভন ব্যবহার, বিশেষ করে ডিফেক্টো পীর ফজল করিম সাহেবের যে অসৌজন্যমূলক এবং অরাজনৈতিক বক্তব্য ব্যবহার খুবই আপত্তিজনক। তিনি প্রায়ই বলেন যে জামাতের আকীদা খারাপ, আবার জামাত মুনাফিক ইত্যাদি। এটা অত্যন্ত অসৌজন্য। এই কথাগুলো এত অসৌজন্যমূলক এবং বেদনাদায়ক, কোনো ইসলামী আন্দোলনের ডিফেক্টো নেতা পীর হয়ে তার মর্যাদার সাথে এই কথাগুলো যায় না সত্যিকার অর্থে। তিনি শিবিরের তো নতুন একটা সংজ্ঞায় স্থির করে দিয়েছেন। তিনি প্রায় বলতেন যে শিবির হলো বেয়াদব, বেআমল, বিশৃঙ্খল। একজন রাজনীতিবিদ কিংবা একজন পীর এই ধরনের কথা একটা দল সম্পর্কে বলতে পারে এবং এই কথাটা দুটোর মধ্যে সত্যতা বলতে কিছু আছে। তাহলে যখন তিনি এই সমস্ত কথাবার্তা বলেন, তার প্রতি মানুষের শ্রদ্ধা কতটুকু থাকে। যারা আমরা কাছ থেকে শিবিরকে দীর্ঘদিন লক্ষ্য করে আসছি, আমরা তো এর কোনো সত্যতা পাই না, তখন তার প্রতি অবশ্যই তো অশ্রদ্ধা চলে আসে যে এই লোকটা আসলে না জেনে কিংবা হিংসাবশত এই সমস্ত কথাবার্তা উগ্র এবং
হিংসামূলক কথাবার্তা বলেন। সঙ্গত কারণেই তার প্রতি শ্রদ্ধাবোধ আমাদের আর থাকে না। তবুও একটা পট পরিবর্তনের প্রেক্ষাপটে যখন ইসলামী দলগুলা ঐক্যবদ্ধ হয়ে তাদের এক বাক্স নীতি কথা বলল, তখন জনগণ যারা ইসলাম প্রিয় লোক তারা একটা আশাবাদী হয়েছিল যে ইসলামী দলগুলো এক ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে বিজয়ী করার জন্য তারা এক বাক্স নীতি বা একটা নির্বাচনে অংশগ্রহণ করবে। এটা খুবই একটা আশাব্যঞ্জক ছিল। কিন্তু বুদ্ধারা যারা এদের আদ্যপান্ত চরিত্র এবং ইতিহাস জানেন, তারা নিশ্চিত সন্দেহ করছেন যে এদেরকে আসলে বিশ্বাস করা যায় না। কারণ এরা কখন কোন কথা বলে, এদের সুবিধা না হলে যে কোনো মুহূর্তে তারা উল্টে দিতে পারে। আর এটাই আমরা লক্ষ্য করলাম যে এরা এত সুবিধাবাদী। সুবিধা পাওয়া এদের হলো এদের আসলে নীতি। একদিকে বলে তারা জামাতের আকীদা খারাপ, হ্যাঁ, কিন্তু অন্যদিকে তারা আবার জাতীয় পার্টির সঙ্গেও জোট করে নির্বাচন করেছে। তাইলে এই আকীদা সম্পর্ক তাদের এই কথাটা আসলে কতটুকু যুক্তি? ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা সত্যিকার অর্থে একটা অবিশ্বস্ত, অনির্ভরযোগ্য এবং আনপ্রেডিক্টেবল একটা দল। এটা আমার কাছে তাই মনে হয়। আমার বিশ্লেষণে আমি দীর্ঘদিন যাবত অবজারভেশন দিয়ে আসছি এবং এটা আমি বলছি যে এরা ঐক্য করতেছে, এদের ঐক্যটা আসলে কবে ভাঙবে এই ডেটটা তাদের কাছে আগে শোনা দরকার, যে কবে আপনারা ঐক্য থেকে চলে যাবেন, যে ঐক্য করতে আসছেন বা করতে চাচ্ছেন, এটা আসলে সত্যিকার অর্থে কবে ঐক্যটা ভাঙবেন ওই ডেটটা আগে বল। আসলে সত্যি তাই হলো শেষ পর্যন্ত ঘটনা। অনেকেই বলছিল যে এটা এবার হয়তো এটা থাকবে, কিন্তু না। এই ডিফেক্টো যে পীর ফয়জুল করিম, এই ডিফেক্টো পীর ফয়জুল করিম এর আচার আচরণ আসলে সন্দেহজনক ছিল। যখন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব চরমোনাইয়ের দরবার শরীফে গেলেন, তখন দরবার শরীফের যে যারা সেখানে থাকবেন তাদের মধ্যে এই ফয়জুল করিম সাহেবও থাকার কথা ছিল, কিন্তু দেখা গেছে যে ইনি কৌশলে সেখান থেকে চলে গেছেন, ইনি তার সাথে দেখা করেন নাই। তখনই বোঝা যাচ্ছিল যে এই লোকটা আসলে তো সত্যিকার অর্থে কোনো ঐক্যের পক্ষের লোক নন। এনার কথাবার্তা, আচার আচরণ, এটা উগ্রতা সব কিছুই প্রমাণ করছে যে ইনি আসলে ঐক্য বিরোধী একজন, এটা বাজারি বক্তার মতো লোক উনি। ওনার কথাবার্তা, উনি 2 দিন আগে জামাতের সাথে বৈঠক করলেন, তারপরে বিভিন্ন বিভাগীয় শহরে সভা করলেন, আর সিট না সমঝোতা না হওয়ার কারণে দল ভেঙে যায়, পরের দিনই বলেন যে জামাত মুনাফিক। এরকম অভদ্র, অসৌজন্যমূলক এবং অশিষ্ট আচরণ এক কোনো বুদ্ধা মানুষ, কোনো ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ কি আসলে করতে পারে? এই ব্যক্তিত্বহীন লোক আসলে মানে সত্যিকার ইসলামেরও প্রতিনিধিত্ব করতে পারে না এবং কোনো জোটে কিংবা ঐক্যবদ্ধভাবে কোনো সিদ্ধান্ত নেওয়ারও যোগ্যতা তার আছে বলে আমাদের মনে হয় না। তাদের বরাবরই তাদের আচরণ ছিল এই জোটের মধ্যে একেবারেই রাজনৈতিক অজ্ঞতা এবং অসৌজন্যমূলক, ইরেশনাল বা অযৌক্তিক। একবার তারা বলল যে তারা 143 আসনে বাংলাদেশে তারা এ ক্যাটাগরির, এই 143 আসন তারা বিজয়ী হয়ে আসতে পারবে বলে তারা বলল। তথ্যের ভিত্তিতে, কোন জরিপের ভিত্তিতে তারা এই কথা বললো তারাই ভালো জানে। তারা ইউটিউবিয়ান জগতে বসবাস করে, তাদের যে মুরিদরা বেশিরভাগই মূর্খ এবং খুবই অযৌক্তিক, আবেগপ্রবণ। এই কথা যারা মানে বুদ্ধা মানুষ কিংবা যারা জ্ঞানী মানুষ কিংবা যারা বাস্তব জিনিস দেখে, তারা এই কথা শুনে তাদের সম্পর্কে কি ধারণা করবে? এই কথা শুনলে ঘোরাও তো হাসবে। অথচ সারা দেশে তাদের যে বিভিন্ন জনমত জরিপে যে তাদের যে সমর্থন আসছে, এটা 3%-এর বেশি নয়। জীবনে তারা কোনো একটা সংসদ নির্বাচনে তারা নির্বাচিত হতে পারেনি। তাদের ফয়জুল করিম সহ তাদের প্রত্যেকেরই জামানত বাজেয়াপ্ত হয়েছে। তো সেই ক্ষেত্রে তারা 143 এ ক্যাটাগরি। এছাড়া তারা ঐক্য ভাঙ্গা, আসলে যে তারা ঐক্য ভাঙবে তখনই আমরা বুঝতে পারছিলাম যখন তারা এটা বিশ্বসূত্রে জানা গেল যে তারা এমন কতগুলো সিট দাবি করছে যেগুলো
মানে এটা দেওয়ার মতো না, বা এগুলো আলোচনা করার মতোই না যে এগুলো নেগোসিয়েবল। এই যেমন ঢাকার ৮ আসন, এটা খুবই একটা সম্ভাবনাময় আসন ছিল জামাত ইসলামের। জামাত জোটের স্বার্থে এটা এনসিপির নেতা নাহিদ ইসলামকে ছেড়ে দিয়েছে, এই সিটও তারা দাবি করে। জামাতের নায়েবে আমির সাবেক এমপি ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের 14 গ্রামের আসনও তারা দাবি করে। জামাতের যে একজন বর্ষিয়ান নেতা এবং মানে কি বলা ছিল অবিসংবাদিত নেতা শাহজাহান চৌধুরী সিট সাতকানেতে, এটাও তাদের দাবি। সাতক্ষীরা সবাই জানে বাংলাদেশে যে সাতক্ষীরা হলো জামাতের একটা ঘাঁটি। সেখানে জামাত একটা কলা গাছ দাঁড়িয়ে পার হবে বলে সবাই ধারণা করে। সেখানে মুহাদ্দিস আব্দুল খালেক সাহেবের সিটও তারা দাবি করে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে জামাত যে সমস্ত সিটগুলোকে অনায়াসে নির্বাচিত হয়ে আসতে পারবে বলে সবার ধারণা, এবং তাদেরও ধারণা, তারা ওই সিটগুলো দাবি করে ওখান থেকে সংসদ সদস্য হয়ে তারা সংসদে আসতে চায়। এখন জোটের সাথে এটা তাদেরকে দিতে হবে। তো এই অযৌক্তিক দাবি কেউ কি কোনোদিন মানবে? এটা মানা সম্ভব? আর তারা নির্বাচিত হয়ে আসতে পারে তার কোনো গ্যারান্টি আছে? তাদের তো এরকম যোগ্য প্রার্থীও নাই, এবং এটা পরিসংখ্যান এটা বলে না। তো কাজেই এটা যে দেওয়া সম্ভব নয় এটা তারাও জানে। তারা এই সমস্ত অযৌক্তিক দাবি করে একটা অজুহাত হিসেবে এখান থেকে বের হয়ে যাওয়ার একটা অজুহাত তারা খুঁজছে। এর পিছনে অন্য কোনো কারণ থাকতে পারে। এটা অনেকেই মনে করে যে আওয়ামী লীগের সাথে তাদের দীর্ঘদিনের সখ্যতা ছিল। আওয়ামী লীগের আশ্বাস দিচ্ছে যে আপনারা যদি আলাদাভাবে নির্বাচন করেন তাহলে হয়তো আওয়ামী লীগের ভোটগুলো তারা পাবে, হয়তো 2-4-5টা সিট তারা, কিংবা আরও বেশি সিটের আশ্বাস তারা দিচ্ছে যে আপনারা বিজয়ী হবেন। যেহেতু আমরা অনেক সিটেই আওয়ামী লীগ বিজয়ী হয়তো, নিরঙ্কুশ ভোট আছে, এটা আমরা বলে দিলে পরে আপনারা নির্বাচিত হন, এই একটা আশ্বাস। আর অনেকেই সন্দেহ করে যে রয়ের এজেন্ট আছে তাদের মধ্যে, এবং আর তারা নিজেদের সুপ্রিম মনে করে, এবং জামাতের সুপ্রিমেসি তারা মানতে চায় না। এই একটা ইগো এবং ভারতের একটা ইন্ধন থাকতে পারে, এটা অনেকেরই ধারণা। এবং যেহেতু তারা 16 বছর এই স্বৈরাচারের সাথে, এই ফেসিস্টের সাথে তারা নেগোসিয়েশন করে চলছে, এই ব্যাপারে তাদেরকে সন্দেহ করা অমূলক মনে হয় না। কাজেই সর্বোপরি একথা বলাই যায় যে তারা খুবই আনপ্রেডিক্টেবল একটা দল, এবং এটা আমার দেশে তারা একটা অবিশ্বস্ত এবং অনির্ভরযোগ্য। এই দলকে নিয়ে আসলে জোটে থাকা কিংবা নির্বাচিত হওয়ার পরেও যে আসলে স্বস্তিতে থাকবে জামাত কিংবা জামাত জোট, এতে মনে হয় না। এর আরও শোনা যাচ্ছিল যে তারা নাকি নির্বাচনের আগে কে প্রেসিডেন্ট হবে, কে প্রধানমন্ত্রী হবে, এই বিষয়ে লিখিত চাচ্ছে। এতে তো আসলে কতখানি অযৌক্তিক অদূরদর্শিতামূলক কথাবার্তা, এটা আসলে এমনিই বোঝা যাচ্ছে যে তবুও তারা এই কথা বলছে। তো এখন তাদের মধ্যে আসলে যে ন্যায় ইনসাফ কিংবা সততার ভিত্তিতে কোনো আলোচনা, এটা আসলে তো এটা তারা করার মতো যোগ্যতাই রাখে না। তাদের মধ্যে ন্যায়ও নাই, ইনসাফ নাই, এবং রাজনৈতিক সততাও নাই। এরকম অসৎ উদ্দেশ্যে শুধু নিজের স্বার্থ দেখার জন্য যে সমস্ত দল জোটে আসে, এরা আসলে জোটে থাকার মতো নয়, জোটে থাকতে পারবে না। এরা নিজেরাই দেখেন জোট থেকে বের হয়ে গেল। তাদের দ্বারা ইনসাফ প্রতিষ্ঠা করা কিংবা ইসলাম প্রতিষ্ঠা করা সুদূর পরাহত। তারা অন্য কোনো স্বার্থে, ভিন্ন কোনো স্বার্থে নিশ্চয়ই তারা এখান থেকে বের হয়ে গেছে। তারা জানে যে জোট থেকে বের হয়ে গেলে তারা রাজনৈতিকভাবে আসলে নিঃসঙ্গ হয়ে পড়বে, এবং তারা রাজনীতির মাঠ থেকে দৃশ্যপট থেকে হারিয়ে যাবে, এটাও জানে। কিন্তু এর থেকেও বড় কোনো স্বার্থ তারা নিশ্চয়ই দেখেছে এবং তারা পেয়েছে, যার কারণে তারা জোট থেকে বেরিয়ে গেছে। তারা আসলে জোটে করার মতো নয়, কারণ তাদের স্বার্থ হয়তো অন্যভাবে হাসিল হয়ে গেছে, অথবা আওয়ামী লীগের সাথে কোনো নেগোসিয়েশন তারা করে ফেলছে। এটা রাজনৈতিক বিশ্লেষকরা অনেকেই এটা মনে করছেন। তাই কাজেই তারা আসলে জোট করে যে ইসলাম প্রতিষ্ঠা করবে, এটি অনেকেই সন্দেহ পোষণ করছিল। আজ সেটাই সত্য প্রমাণিত হলো। এটা আমাদের কাছে তাই মনে হয়। তারা ভবিষ্যতে কি করবে এটা ভবিষ্যতেই বলে দেবে, তবে তাদেরকে বিশ্বাস করা যায় না।
এবং তাদের উপরে কোনো নির্ভর করা যায় না। এটা বের হয়ে গেছে, এটা এক ধরনের ভালোই হয়েছে জামাতের জন্য আমরা মনে করি, আমরা যারা নিরপেক্ষ দর্শক বা শ্রোতা, আমরা যারা দেখি রাজনৈতিক বিশ্লেষক, আমরা এটাই মনে করি। তো আল্লাহ হাফেজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।